প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বোর্ড কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা করব যশোর বোর্ড 2017 এর কোশ্চেন। প্রথম বাক্যটা লেখা আছে যখন হি গেটস দ্য কোশ্চেন পেপার, যখন সে প্রশ্নপত্র পায়, হি শুড তার উচিত রিড ইট কেয়ারফুলি, এটা মনোযোগ দিয়ে পড়া। সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, সরলভাবে চিন্তা করব। তাহলে এই বাক্যটা আছে কিসে? এই বাক্যটা আছে কমপ্লেক্স সেন্টেন্স। সেটার প্রমাণ কি? এই যে দেখো, এখানে হয়েন লেখা আছে। কি লেখা আছে? হয়েন। সিন্স অ্যাজ হয়েন থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। তা আমরা বলবো একটু এই অংশটাকে আসলে আমরা সিম্পল একটা ক্লজ বানানোর চিন্তা ভাবনা করব। আর এটা তো তোমার মেইন ক্লজ আছেই, এটাকে আমরা কোনরূপ পরিবর্তন করব না। তাহলে আমরা এই বাক্যটাকে বলতে পারি, এখানে বলা আছে যে হয়েন হি গেটস দ্য কোশ্চেন পেপার, যখন সে প্রশ্নপত্র পায়। তা আমরা এই বাক্যটাকে কিন্তু এইভাবে বলতে পারি যে প্রশ্নপত্র পাওয়ার পর। এই যে পর উচ্চারণ করলাম, এই পর শব্দটা হলো আফটার। AFTER, আফটার। আফটার হলো একটা প্রিপোজিশন। আফটার হলো একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে তুমি যদি ভার্ব বসাতে চাও, যদি সাবজেক্ট না বসালেও পারো, কারণ সাবজেক্ট একই রকম। এই যে দেখো, প্রথম বাক্যের সাবজেক্ট হি, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হি। তুমি যদি এখন ভার্বটা বসাতে চাও, এই যে গেট ভার্ব, তাহলে গেট ভার্বের সাথে কিন্তু তোমাকে আইএনজি যোগ করে দিতে হবে, গেটিং। তো আরেকটা টি যুক্ত হয়ে আইএনজি যুক্ত হবে আফটার গেটিং। তারপরে বাক্যাংশ লিখতে পারি, আফটার গেটিং দ্য কোশ্চেন পেপার, প্রশ্নপত্র পাওয়ার পরে, হি শুড রিড ইট কেয়ারফুলি, তার এটা মনোযোগ দিয়ে পড়া উচিত। আমরা পরের অংশটুকু পুরোটাই লিখে দেব। হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। মাতৃভাষা তোমার পারদর্শী হতে হবে, তাহলে কিন্তু তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবে। কেননা সবকিছু রুলস এর উপরে আহ, হয় না, আর রুলস তোমরা এত বেশি মনেও রাখতে পারবে না। তো কি বলা আছে? আফটার গেটিং দ্য কোশ্চেন পেপার, প্রশ্নপত্র পাওয়ার পরে। এখানে আমরা পরিবর্তনটা এনেছি, এটাকে আমরা একটু হাইলাইট করে দিই। এখানে গেট শব্দটা সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা আমরা একটু হাইলাইট করে দিই। এই ব্যাপারগুলো কিন্তু তোমরা একটু লক্ষ্য করবে। এর পরের বাক্য, এই স্টুডেন্ট একজন ছাত্রের, শুড অ্যাটেম্প্ট চেষ্টা করা উচিত, টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা উচিত। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু তোমাকে বাংলা অর্থ সহ ভালো করে বুঝতে হবে, তাহলে তুমি করার জন্য কিন্তু তোমার সহজ হবে। তো এই স্টুডেন্ট একজন ছাত্রের, শুড উচিত, অ্যাটেম্প্ট চেষ্টা করা, টু অ্যান্সার অল দ্য কোশ্চেন সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা উচিত। কেন উচিত? হ্যাঁ, টু গেট পাওয়ার জন্য, বা পেতে, গুড মার্কস, গুড মার্ক পাওয়ার জন্য। এখন এইটা একটা উদ্দেশ্যমূলক টু। আর সিম্পল সেন্টেন্সে যদি উদ্দেশ্যমূলক টু থাকে, তারপরে টু এর পরে মূল ভার্ব, তোমরা জানো টু এর পরে মূল ভার্ব থাকে। হ্যাঁ, তো সিম্পল সেন্টেন্সে যদি উদ্দেশ্যমূলক টু থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় তোমাদের মনে আছে যে উদ্দেশ্যমূলক টু এর জায়গায় কি করতে হবে? সো দ্যাট লিখতে হবে। তাহলে টু এর আগ পর্যন্ত পুরোটা আমরা লিখে ফেলতে পারি। এই যে এতটুকু আমরা লিখে দিই, লিখে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হলো, এই যে টু, এই টু এর জায়গায় আমরা লিখব সো দ্যাট। সো দ্যাট, এরপরে আমাকে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট হলো এই স্টুডেন্ট, তো এই স্টুডেন্টের প্রনাউন হিসেবে আমরা ব্যবহার করব হি। তারপরে তোমরা জানো সো দ্যাট এর পরে কি করতে হয়? সাবজেক্ট লিখতে হয়, তারপরে ক্যান অথবা কুড লিখতে হয়। তো আমরা দেখি আমাদের প্রথম বাক্যটা কোন টেন্সে আছে। এই স্টুডেন্ট শুড অ্যাটেম্প্ট টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স। হ্যাঁ, এই বাক্যটা আমাদের আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে আমরা নিব ক্যান। যদি ফার্স্ট টেন্সে থাকতো তাহলে নিতাম কুড। ক্যান, ক্যানের পরে মূল ভার্ব। হ্যাঁ, ক্যানের পরে মূল ভার্ব, কারণ ক্যান হলো মোডাল ভার্ব। মোডাল ভার্বের পরে মূল ভার্ব বসে, এই যে গেট, তারপরে বাকি অংশটা লিখে দিব। লিখে দিলাম। তাহলে পরিবর্তনটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই, হাইলাইট করে দিই এখানে। এই যে আমরা টু এর জায়গায় সো দ্যাট নিলাম, তারপরে আমরা সাবজেক্ট ব্যবহার করলাম, সাবজেক্ট ব্যবহার করলাম হি, সাবজেক্ট ব্যবহার করলাম হি। তারপর আমরা টেন্স অনুসারে ক্যান বা কুডের থেকে ক্যান নিলাম, কারণ প্রথম বাক্যটা কোন কোন টেন্সে ছিল? প্রথম বাক্যটা প্রেজেন্ট টেন্সে ছিল, তাই ক্যান ব্যবহার করলাম। আচ্ছা, তো এইভাবে আমরা করব। এরপর
সি নাম্বার বাক্যে বলছে ইফ যদি অ্যান এক্সামিনি একজন পরীক্ষার্থী অ্যান্সার্স উত্তর দেয় অল দ্য কোশ্চেন সকল প্রশ্নের উত্তর দেয়, যদি একজন পরীক্ষার্থী সকল প্রশ্নের উত্তর দেয়, দ্য এক্সামিনার যিনি পরীক্ষা নেন, তো তিনি বিকামস গ্ল্যাড খুশি হন টু সি দ্যাট এটা দেখে। কোনটা দেখে? এই যে পরীক্ষার্থীর সকল প্রশ্নের উত্তর দেওয়া দেখে, পরীক্ষার্থীর সকল প্রশ্নের উত্তর দেওয়া দেখে তিনি খুশি হন। সিম্পল সেন্টেন্স, একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। কে খুশি হন? হ্যাঁ, দ্য এক্সামিনার খুশি হন। তাহলে এক্সামিনারকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে যাব, আর ভার্বকে নিব হলো বিকাম, তারপরে বিকামস গ্ল্যাড টু সি। এই এতটুকু পর্যন্ত আমরা প্রথমে নিয়ে যাই। সিম্পল সেন্টেন্স করার জন্য আমরা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব নিয়ে নিলাম, কারণ মূল কথা হয়েছে কে খুশি হন, পরীক্ষার্থী খুশি হন না পরীক্ষাকর্তা খুশি হন? হ্যাঁ, পরীক্ষাকর্তা খুশি হন। দ্য এক্সামিনার বিকামস গ্ল্যাড, দ্য এক্সামিনার বিকামস গ্ল্যাড, পরীক্ষাকর্তা খুশি হন কি দেখে? টু সি দেখে খুশি হন। কি দেখে খুশি হন? আচ্ছা, এখন যেহেতু আমরা আরেকটা ভার্ব নিচ্ছি, আমরা এবার প্রথম বাক্যের সাবজেক্টটা নিয়ে নিই। টু সি অ্যান এক্সামিনিস, এখানে একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। এক্সামিনিস, আমরা এটাকে নাউন করে দিব। তাহলে ভার্বকে নাউন করার উপায় তো তোমরা জানো। হ্যাঁ, ভার্বকে নাউন করার উপায় হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। অ্যানসারিং, তারপরে অল দ্য কোশ্চেনস। পরীক্ষার্থীর সকল প্রশ্নের উত্তর দেখে, পরীক্ষার্থীর সকল প্রশ্নের উত্তর দেখে পরীক্ষাকর্তা খুশি হন। তাহলে মূল কথা হচ্ছে দ্য এক্সামিনার বিকামস গ্ল্যাড, পরীক্ষাকর্তা খুশি হন টু সি দেখে, কি দেখে? অ্যান এক্সামিনিস, হ্যাঁ এক্সামিনিস এটা আমরা এটা পসেসিভ কেস ব্যবহার করছি, তাই তার পরে নাউন ব্যবহার করতে হবে। অ্যান এক্সামিনিস অ্যান্সারিং অল দ্য কোশ্চেনস, একজন পরীক্ষার্থীর সকল প্রশ্নের উত্তর দেখে। এরপর আমরা চলে যাই উইদাউট ফলোয়িং দিস প্রসেস, এই প্রক্রিয়া অনুসরণ করা ছাড়া ইউ ক্যান নট ব্রিং এ গুড রেজাল্ট ইন অ্যান এক্সামিনেশন, তুমি একটা পরীক্ষা ভালো রেজাল্ট আনতে পারবে না। তো লক্ষণীয় বিষয় হলো এই বাক্যটা আছে সিম্পল সেন্টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্স করতে বলছে, আর সিম্পল সেন্টেন্সে কি আছে? উইদাউট উইদাউট তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে। তো উইদাউট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা যদি থাকে, তাহলে আমরা আহ, সে বাক্যটাকে সে বাক্যটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব কিভাবে? ইয়েস, কম্পাউন্ড সেন্টেন্স করব দুই বাক্যের মাঝখানে আমরা অর বসিয়ে, দুইটা স্বাধীন বাক্যের মাঝখানে অর বসিয়ে। আমরা একটা হাইলাইট করি ওই অংশটা। এই যে দেখো, দুই বাক্যের মাঝখান কমা, এই জায়গাটাতে আমরা অর বসিয়ে দিব। যেহেতু দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আছেই, তাহলে প্রথম বাক্যের আমাদের সাবজেক্ট দরকার নেই। প্রথম বাক্যে আমরা ভার্ব থেকে শুরু করব, ফলো থেকে শুরু করব, মূল ভার্ব থেকে শুরু করব। আমরা বলবো ফলো দিস প্রসেস, এই প্রক্রিয়া অনুসরণ করো, নতুবা, নতুবা ইংরেজি হলো অর, অর তারপরে আমরা আহ, পরের অংশটুকু লিখে দেব, পরের অংশটুকু লিখে দেব। ফলো দিস প্রসেস, এই প্রক্রিয়াটা অনুসরণ করো। তাহলে ফলোইং কি হয়ে গেল? মূল ভার্ব ফলো হয়ে গেল। তারপরে এই দুই বাক্যের মাঝখানটা এই যে আমরা এখানে অর বসিয়ে দিলাম। তোমরা যখন ভিডিওটা দেখবে তখন তোমরা কিন্তু বিশেষ করে হাইলাইটেড অংশগুলো একটু ভালোভাবে খেয়াল করবে। অরটা বোঝা যায় না, অরটা আর একটু অন্য কালার দিই। আচ্ছা, এরপর আমরা চলে যাই চট্টগ্রাম বোর্ড 2017। চট্টগ্রাম বোর্ড 2017-তে বলা আছে, কি বলা আছে দেখাও। বলা আছে দ্য আইডল অলসরা অলওয়েজ সবসময় লেগ বিহাইন্ড পিছিয়ে পড়ে, অলসরা সবসময় পিছিয়ে পড়ে। আচ্ছা, তো অলসরা সবসময় পিছিয়ে পড়ে, আহ, এটা আছে একটা সিম্পল সেন্টেন্সে। তো
অলসরা সবসময় পিছিয়ে পড়ে এই সুন্দর সরল কথাটাকে এখন আমাদের একটু জটিল ভাবে চিন্তা করতে হবে। আমরা বলতে পারি যে যে মানুষগুলো অলস তারা সবসময় পিছিয়ে পড়ে। এভাবে আমরা কথাটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলবো। তাহলে যে মানুষগুলো অলস, যে মানুষগুলো অলসকে আমরা বলবো দ্য পিপল, দ্য পিপল, দ্য পিপলকে আমরা বলবো হু, একটা রিলেটিভ প্রনাউন ব্যবহার করলাম। এরপর আমাদেরকে ভার্ব বসাতে হবে। দ্য পিপল যেহেতু ব্যবহার করছি তাহলে লিখতে হবে আর, দ্য পিপল হু আর। এবার আমরা নিয়ে আসবো আমাদের অ্যাডজেক্টিভটা। অ্যাডজেক্টিভটা কোথায়? এই যে দ্য আইডল। এই আইডলটাকে আমরা এখানে নিয়ে আসবো। আইডলটাকে আমরা নিয়ে আসবো এইখানে ভার্বের পরে। দ্য পিপল হু আর আইডল, তারপরে আমরা কি করব? বাকি অংশটুকু লিখে দেব। অলওয়েজ লেগ বিহাইন্ড। যে মানুষগুলো অলস তারা সবসময় পিছিয়ে পড়ে। এরপরে আসি, উই মাস্ট ওয়ার্ক হার্ড। উই মাস্ট, আমাদের অবশ্যই ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে হবে। সো দ্যাট, যাতে, সো দ্যাট, ইয়েস, তোমাদের মনে পড়ে গেছে যে সো দ্যাট থাকা মানে হলো কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট থাকলে যদি সিম্পল করতে বলে তাহলে কি করতে হয়? হ্যাঁ, মনে আছে তোমাদের যে সো দ্যাটের জায়গায় টু লিখতে হয়। তাহলে প্রথম বাক্যের কোনো সমস্যা নেই। উই মাস্ট ওয়ার্ক হার্ড। হ্যাঁ, আমরা একটু কপি করি, প্রশ্নটাকেই কপি করি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো যে কত সহজে উত্তর হয়ে যায়। এবার আসো, কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো দ্যাট থাকে তাহলে সিম্পল সেন্টেন্স যদি করতে চাই তাহলে এই সো দ্যাটের জায়গায় আমরা করব কি? এখানে বসিয়ে দিব টু। আর তোমরা জানো টু এর পরে মূল ভার্ব বসে। তো মূল ভার্বটা কোথায়? সো দ্যাট এর পরে তো সাবজেক্ট, তারপরে মোডাল ভার্ব, তারপরে হলো মূল ভার্ব। মূল ভার্বটা হলো আর্ন। তাহলে আমরা এখানে যেটা করব, টু এর পরে সাবজেক্টটা কাটা দিয়ে দিব, মোডাল ভার্বটাকেও কাটা দিয়ে দিব, তারপরে ভার্ব থেকে বাকি অংশটুকু লিখে দিব। আমরা বলবো উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। টাকা উপার্জনের জন্য, টাকা উপার্জনের জন্য আমাদের কি করতে হবে? আহ, টাকা উপার্জনের জন্য আমাদেরকে, তো আমরা সো দ্যাটের জায়গায় কি করব? এই যে সো দ্যাট, ভালো করে লক্ষ্য করো, সো দ্যাটের জায়গায় আমরা লিখব টু। আচ্ছা, এই যে দেখো, সো দ্যাটের জায়গায় লিখব টু। আর টু এর পরে মূল ভার্ব, মূল ভার্বটা তুমি এই যে দেখো, এই যে সাবজেক্ট, তারপরে এই যে ক্যান, তারপরে এই যে তুমি মূল ভার্বটা খুঁজে পাবে। এটাই হলো মূল ভার্ব আর, কারণ মোডাল ভার্বের পরে মূল ভার্ব থাকে। আর্ন, তারপরে বাকি অংশ মানি। এভাবে করতে পারো। এরপরে আসি আমরা সি নাম্বার বাক্য, বাই ওয়ার্কিং হার্ড। বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের দ্বারা উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। আমরা আমাদের লট, লট মানে কিন্তু প্রচুর না, লট মানে ভাগ্য। আমরা আমাদের ভাগ্যটাকে কি করতে পারি? ইমপ্রুভ করতে পারি। কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্স মানে তখন তোমাদের মনে হবে যে দুই বাক্যের মাঝখানটা কোথায় সেটাকে খুঁজে বের করে নিই। কারণ দুই বাক্যের মাঝখানে এন্ডার ভার্ব, অর্থ অনুসারে এন্ডার ভার্ব বসালেই হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখি এটা এই সিম্পল সেন্টেন্সটা কিভাবে আছে। সিম্পল সেন্টেন্সটা আছে বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকা মানে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব কি? এন্ড দিয়ে। আর যদি উইদাউট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকতো, একটু আগে তোমাদের দেখালাম, উইদাউট প্লাস মূল ভার্ব, এই যে দেখো, উইদাউট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে কম্পাউন্ড সেন্টেন্স করি অর দ্বারা। আর বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে আমরা কম্পাউন্ড করব এন্ড দ্বারা। তাহলে আমরা ভার্ব থেকে শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা কি 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 বলতে পারি? আমরা বলতে পারি উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি। আমরা সাবজেক্ট ব্যবহার করব, দ্বিতীয় বাক্য থেকে সাবজেক্ট উই কে নিয়ে আসবো। উই ওয়ার্ক হার্ড, ওয়ার্কিংটাকে ওয়ার্ক লিখে দেব। উই ওয়ার্ক হার্ড, আমরা কি করি? কঠোর পরিশ্রম করি। এন্ড, এবং কি করি? উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। তুমি সাবজেক্ট এক জায়গায় ব্যবহার করতে পারো, এতে কোনো সমস্যা নেই। তারপর আমরা যেটা করতে পারি সেটা হলো ভার্ব থেকে, মোডাল ভার্বের পরে যে মূল ভার্ব থেকে বাকি অংশটা সেটা লিখে দিতে পারি। উই ওয়ার্ক হার্ড অ্যান্ড ইমপ্রুভ আওয়ার লট।
আমরা কঠোর পরিশ্রম করি এবং ইমপ্রুভ আওয়ার লট, এবং আমাদের ভাগ্যটাকে কি করি, ইমপ্রুভ করি। এভাবে তুমি কম্পাউন্ডটা করতে পারো। তো লক্ষণীয় বিষয়টা আমরা একটু হাইলাইট করে দিই। তোমরা হাইলাইটেড, বারবার বলি, হাইলাইটেড অংশগুলো একটু ভালোভাবে খেয়াল করবে। তোমাদেরকে এরকম ফ্রেজ থেকে ক্লজ বানানো হতে পারে, মানে বাক্য বানানো হতে পারে, আর বাক্য বানাতে গেলে তোমাকে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আসি আমরা সিলেট বোর্ড। সিলেট বোর্ডে বলা আছে উই শুড রিড বুকস, আমাদের বই পড়া উচিত। কেন বই পড়া উচিত? টু গেইন নলেজ, জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অর্জন করার জন্য। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে আছে সিম্পল সেন্টেন্সে উদ্দেশ্যমূলক টু থাকলে কমপ্লেক্স করার জন্য কি করি আমরা? ইয়েস, এই টু এর জায়গাটাতে আমরা সো দ্যাট লিখি। আমরা একটা কাজ করব, আমরা পুরো প্রশ্ন বাক্যটাকে কপি করে নিলাম। এবার আমরা যে জিনিসটা জানি সেটা হলো সিম্পল সেন্টেন্সের উদ্দেশ্যমূলক টু কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে সেই উদ্দেশ্যমূলক টু এর জায়গায় কি লিখতে হয়? সো দ্যাট লিখতে হয়। সো দ্যাট লিখে দিলাম। এরপর আহ, এরপর আমাদের যেটা হবে সেটা হলো একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্রথম বাক্য থেকে উইটাকে নিয়ে আসবো, সো দ্যাট উই। তারপরে যদি দেখি প্রথম বাক্যটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা ক্যান ব্যবহার করব। কি ব্যবহার করব? ক্যান ব্যবহার করব। আর প্রথম বাক্যটা যদি ফার্স্ট টেন্স হয় তাহলে আমরা কুড ব্যবহার করতাম। তাহলে উই ওয়ার্ক হার্ড, উই শুড রিড বুকস, আমাদের বই পড়া উচিত, সো দ্যাট যাতে উই ক্যান গেইন নলেজ, যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের আসলে তোমরা বোর্ড কোশ্চেন গুলো সলিউশন করার ফলে একটা জিনিসই বুঝতেছো যে উদ্দেশ্যমূলক টু, সো দ্যাট, হ্যাঁ, তারপরে এই যে ইফযুক্ত অ্যাফার্মেটিভ, ইফযুক্ত নেগেটিভ, এই কথাগুলোই কিন্তু ঘুরে ফিরে আসতেছে। এর ফলে তোমাদের মনে একটা শক্তি সঞ্চার হবে যে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুলো পরীক্ষা আসলেও দিতে পারবো। এরপরে আসো, এই যে দেখো, ইফ উই রিড বুকস, যদি আমরা বই পড়ি, উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড, আমরা আমাদের কি করতে পারি? এনরিচ মানে সমৃদ্ধ, সমৃদ্ধ করতে পারি। আওয়ার মাইন্ড, আমাদের মনটাকে সমৃদ্ধ করতে পারি বই পড়ার ফলে। যদি ইফ উই রিড বুকস, যদি আমরা বই পড়ি, উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড, দুইটা বাক্যের সাবজেক্ট একই, ইফ যুক্ত, দুইটা বাক্যের সাবজেক্ট একই। এখন এটাকে সিম্পল চিন্তা করব কিরকম ভাবে, আমরা বলবো যে বই পড়ে, কি পড়ে? বই পড়ে। তাহলে আমরা বই পড়েটাকে বলবো বাই, বাইয়ের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, বাই রিডিং, তারপরে বাকি অংশ, বাই রিডিং বুকস উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। বাই রিডিং বুকস, বাই, হ্যাঁ, ইফযুক্ত বাক্যটাকে, এই যে ইফযুক্ত অ্যাফার্মেটিভ বাক্যটাকে আমরা বলবো বাই রিডিং বুকস, বই পড়ে, বাকি অংশ উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। এখানে পরিবর্তনটা আমরা একটু হাইলাইট করে দিই। ইফ ইউ রিড বুকসটাকে আমরা পরিবর্তন করলাম, এই অংশটাকে আমরা পরিবর্তন করলাম। ইফ উই রিড বুকসকে আমরা বললাম বাই রিডিং বুকস উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। পরের অংশ স্বাধীন বাক্য, প্রিন্সিপাল ক্লজ যা আছে তাই। সি নাম্বার, অ্যাজ দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস, যেহেতু তারা আমাদের সত্যিকারের বন্ধু, বইগুলোকে বলছে। অ্যাজ, তো তোমরা জানো সিন্স অ্যাজ হয়েন থাকলে কোন সেন্টেন্স? ইয়েস, সিন্স অ্যাজ হয়েন থাকলে বাক্যটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিন্স অ্যাজ হয়েন থাকে এবং দুই বাক্যের সাবজেক্ট দেখো একই, এই যে এখানে লেখা আছে দে, এখানেও লেখা আছে দে। দে মানে তারা, তারা মানে বইগুলোকেই নির্দেশ করা হলো আর কি, এখানে বইগুলোকেই নির্দেশ করা হলো। আচ্ছা, অ্যাজ দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস দে রিমেইন উইথ আস ইন টাইম অফ ডেঞ্জার, যেহেতু তারা সত্যিকারের বন্ধু, দে রিমেইন উইথ আস, তারা আমাদের সাথে থাকে, ইন টাইম অফ ডেঞ্জার, বিপদের সময়। বই সবচেয়ে ভালো বন্ধু, যে বন্ধু বিপদের সময় তোমার টেবিলের মধ্যেই থাকে, শত ভালো উপদেশ দেয়। কম্পাউন্ড সেন্টেন্স করব, হ্যাঁ, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমরা কি করি? দুই বাক্যের মাঝখানে কি করে দিই? ইয়েস, এন্ড অর বাট বসাই, অর্থ অনুসারে যেটা বসবে তুমি সেটাই বসাবে।
তো তোমাদের স্মরণ করিয়ে দিই, কমপ্লেক্স সেন্টেন্সের যে কনজাংশন, সেই কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্সে বসে না। তাহলে আমরা শুরু করতে পারি এখান থেকে। দে আর আওয়ার ফ্রেন্ডস, রিয়েল ফ্রেন্ডস, এখানে আমরা এতটুকু লিখবো, এখান থেকে এটা লিখবো, এটা বড় হাতের করে দিই। দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস, তারা আমাদের সত্যিকারের বন্ধু। এন্ড তারপরে এই যে দুই বাক্যের মাঝখান কমার জায়গা, দুই বাক্যের মাঝখানটাতে আমরা কি করব, এন্ড বসাবো। দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস, তারা আমাদের সত্যিকারের বন্ধু। এন্ড এবং তারপরে বাকি অংশ, এবং তারা আমাদের বিপদের সময়ও আমাদের পাশে থাকে। আচ্ছা, খুব সহজ হয়ে গেল যে দুই বাক্যের মাঝখান কমার জায়গায় আমরা এন্ড বসিয়ে দিলাম। তাহলে কি হলো, দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস, তারা আমাদের সত্যিকারের বন্ধু। এন্ড এবং দে রিমেন উইথ আস ইন টাইম অফ ডেঞ্জার, দে রিমেন উইথ আস ইন টাইম অফ ডেঞ্জার। এরপরে আমরা চলে যাই ডি নাম্বার বাক্যে। উই ক্যান বিল্ড আপ এ ডেভেলপড সোসাইটি, উই ক্যান আমরা পারি, বিল্ড আপ তৈরি করতে, এ ডেভেলপড সোসাইটি একটা উন্নত সমাজ। আমরা একটা উন্নত সমাজ কি করতে পারি, বিল্ড আপ করতে পারি। কিভাবে? ইয়েস, বাই রিডিং বুকস, বই পড়ে, বই পড়ে আহ, আমরা একটা উন্নত সমাজ গড়তে পারি। এটা সিম্পল সেন্টেন্সের বাক্য। কমপ্লেক্স করব, জটিল করব, জটিল জটিল চিন্তা ভাবনাই করব। আমরা বলবো এই বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত অংশটাকে আমরা একটু এইভাবে চিন্তা করতে পারি কি, যে যদি আমরা বই পড়ি, যদি আমরা বই পড়ি, এই অংশটাকে আমরা শর্তমূলক বাক্য বানিয়ে দিই। চলো, যদি আমরা বই পড়ি, তাহলে যদি ইংরেজি কি, ইফ। আমরা, এই যে যেহেতু প্রথম বাক্যে সাবজেক্ট উই, এই যে দেখো উই, তাহলে আমরা এখানে লিখবো উই, ইফ উই, যদি আমরা। তারপরে আমরা যদি বই পড়ি, বই পড়া ইংরেজি কি, রিড বুকস, ইফ উই রিড বুকস, যদি আমরা বই পড়ি, কমা, তারপরে আমরা এই অংশটুকু লিখে দেব, উই ক্যান বিল্ড আপ এ ডেভেলপড সোসাইটি, আমরা একটা উন্নত সমাজ গড়তে পারি। এটা ছোট হাতের হবে। ইফ উই রিড বুকস, যদি আমরা বই পড়ি, এটা আমরা কি করলাম, বাই রিডিং বুকসকে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য করে দিলাম, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য করে দিলাম। ইফ উই রিড বুকস, যদি আমরা বই পড়ি, উই ক্যান বিল্ড আপ এ ডেভেলপড সোসাইটি। এই যে দেখো, যা আছে তাই। এরপর আমরা দেখব বরিশাল বোর্ড 2017। হি ইজ পুয়ার, সে দরিদ্র বা গরিব, বাট অনেস্ট। লক্ষণীয় বিষয়, বাটের পরে একটা কি করা হয়েছে, অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। বাটের আগেও অ্যাডজেক্টিভ পুয়ার, বাটের পরেও অ্যাডজেক্টিভ, কিন্তু বাটের পরে আর কি করা হয়নি, সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করা হয় নাই। কেন সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করা হয়নি জানো? কারণ সাবজেক্ট, বাটের পরে যে সাবজেক্ট এবং ভার্ব, সেটা প্রথম বাক্যে সাবজেক্ট এবং ভার্ব একই। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে করব, আগে কম্পাউন্ড সেন্টেন্সটার অর্থটা বুঝে নিই। হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে দরিদ্র কিন্তু সৎ। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কমপ্লেক্সের মতোই করব, চিন্তা করব, বলবো যদিও সে গরিব, যদিও সে গরিব, সে সৎ। হুম, তাহলে যদিও সে গরিব, যদিও, হ্যাঁ তোমাদের মনে আছে যে কমপ্লেক্স সেন্টেন্সে যদি বাট বসে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সরি, কম্পাউন্ড সেন্টেন্সে বাট বসলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দো বা অলদো দিয়ে করি। তাহলে আমরা বলবো যদিও, যদিও দো, তারপরে যদিও সে গরিব, এটা লিখবো, যদিও সে গরিব, হিটাকে ছোট হাতের করে দিব। দো হি ইজ পুয়ার, যদিও সে খুব গরিব, আহ, তারপরে আমরা করব কি, কমা ব্যবহার করব। আবার আমরা, হ্যাঁ, সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করতে পারি। দো হি ইজ ভেরি পুয়ার, হি ইজ অনেস্ট। হ্যাঁ, বিভাগের সাবজেক্ট একই, এই যে হি ইজ, এখানেও একই।
হি ইজ। হি ইজ ভেরি পুয়ার বাট অনেস্ট, সে খুব গরিব কিন্তু সৎ। উত্তরটা কমপ্লেক্স করব, যদিও এই যে দো মানে যদিও, হুম, দো হি ইজ ভেরি পুয়ার, যদিও সে খুব গরিব, হি ইজ অনেস্ট। আশা করি বুঝতে পেরেছেন। এরপর বি নম্বর, আর্নিং মানি ইন দিস ওয়ে, এভাবে টাকা উপার্জন করে। আর্নিং, আর্নিং মানে উপার্জন, মূল ব্যবসায় সাথে আইএনজি যুগ। আর্নিং মানি ইন দিস ওয়ে, এভাবে টাকা উপার্জন করে, এটা একটা শব্দগুচ্ছ। এই শব্দগুচ্ছটাকে আমরা একটা ক্লজ বানাতে হবে, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা স্বাধীন বাক্য বানাতে হয়। শব্দগুচ্ছ, শব্দগুচ্ছের ভিতরে আমরা একটা আসলে দ্বিতীয় বাক্য থেকে সাবজেক্ট নিয়ে, প্রথম বাক্য থেকে ভার্ব নিয়ে একটা শব্দগুচ্ছকে আসলে একটা ক্লজ বানাতে পারবো। এরপর লেখা আছে আর্নিং মানি ইন দিস ওয়ে, এভাবে টাকা উপার্জন করে। হি ডাজ মেনটেন হিজ ফ্যামিলি, সে তার কি করে, পরিবারের, সে তার পরিবারের ভরণ পোষণ করে, সে তার পরিবারের ভরণ পোষণ। আচ্ছা, তো লেখা আছে আর্নিং মানি ইন দিস ওয়ে, এভাবে টাকা উপার্জন করে। হি ডাজ, সে এভাবে মেনটেন হিজ ফ্যামিলি, তার পরিবারটাকে কি করতো, মেনটেন করতো, চালাতো। তো আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব, তাহলে আমরা বলবো সে টাকা উপার্জন, এভাবে সে টাকা উপার্জন করে। তাহলে এভাবে, এই যে ইন দিস ওয়েটাকে আমরা একটু প্রথমে নিয়ে আসি, এভাবে বাংলা অর্থ অনুসারে আমরা করব, যেহেতু আমরা বাঙালি। ইন দিস ওয়ে, এভাবে আমরা সাবজেক্ট ব্যবহার করব। ইন দিস ওয়ে হি আর্ন মানি, এই যে আর্নিং, তোমার দ্বিতীয় বাক্য, হ্যাঁ দ্বিতীয় বাক্যতে ইডি লেখা আছে, মানে ফার্স্ট টেন্স আছে, তাহলে আমরা এখানে আর্ন এর সাথে ইডি দিয়ে দিব, ফার্স্ট টেন্স করে দেব। ইন দিস ওয়ে, এভাবে হি আর্নড মানি, এভাবে সে টাকা উপার্জন করত। কম্পাউন্ড করতে বলছে, তাহলে দুই বাক্যের মাঝখানে এই যে কমা জায়গা, সেখানে কি করব, সেখানে আমরা এন্ড বসাবো, এন্ড তারপরে বাকি অংশ লিখবো, এন্ড হি ডাজ মেনটেন হিজ ফ্যামিলি। এরপর হি হ্যাড এ বাস্কেট ফুল অফ কেপস, অর্থাৎ হি হ্যাড এ বাস্কেট, তার একটা কি ছিল, ঝুড়ি ছিল, ফুল অফ ক্যাপস, টুপিতে পরিপূর্ণ একটা কি ছিল, টুপিতে ভরা একটা তার বাস্কেট ছিল, ঝুড়ি ছিল। একটা সিম্পল সেন্টেন্স। তারপরে কমপ্লেক্স করতে বলছে, তো কমপ্লেক্স সেন্টেন্সে আমরা একটু জটিল ভাবে চিন্তা করি, যে বাংলাটা এইভাবে একটু চিন্তা করতে পারি কিনা দেখো, যে তার একটা ঝুড়ি ছিল, মূল কথা কি, মূল কথা হলো তার একটা ঝুড়ি ছিল, যেটাতে, এই যে যেটাতে, দেখো কথাটাকে কিভাবে কম জটিল করতেছি। তার প্রথম কথা বলছি তার একটা ঝুড়ি ছিল, হি হ্যাড এ বাস্কেট, তার একটা ঝুড়ি ছিল। তারপরে বলতেছি যেটা টুপিতে পরিপূর্ণ ছিল। ইয়েস, তাহলে আমরা মূল বাক্যটা লিখে ফেলি, হি হ্যাড এ বাস্কেট, এতটুকু পর্যন্ত লিখে ফেলি, হি হ্যাড এ বাস্কেট। এবার এ বাস্কেটকে অনুসারে আমরা হু হুইচ দ্যাটের ভিতর থেকে আমরা হুইচ লিখতে পারি, অথবা দ্যাটও লিখতে পারি, হুইচ। এরপর আমাকে একটা ভার্ব ব্যবহার করতে হবে। তো প্রথম বাক্যটা যেহেতু ফার্স্ট টেন্স, তাহলে সেহেতু আমরা ওয়াজ ব্যবহার করব, হুইচ ওয়াজ। তারপরে আমরা বাকি অংশটুকু ব্যবহার করব, ফুল অফ ক্যাপস। হি হ্যাড এ বাস্কেট হুইচ ওয়াজ ফুল অফ ক্যাপস। তাহলে পরিবর্তনটা কোথায়, হুইচ এবং ওয়াজ, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স করব রিলেটিভ প্রনাউন ব্যবহার করে। হি হ্যাড এ বাস্কেট ফুল অফ ক্যাপস, টুপিতে পরিপূর্ণ তার একটা ঝুড়ি ছিল। এটাকে জটিল চিন্তা করে বলবো, তার একটা ঝুড়ি ছিল, হুইচ ওয়াজ ফুল অফ ক্যাপস, যেটাতে টুপিতে পরিপূর্ণ ছিল, হুইচ ওয়াজ। এই ওয়াজটা কেন আবার একটু বলি, এই ওয়াজটা হলো প্রথম বাক্যটা ফার্স্ট টেন্স হওয়ার কারণে। প্রথম বাক্যটা প্রেজেন্ট টেন্স হলে ইজ অথবা আর হইতো, আর ফার্স্ট টেন্স হলে ওয়াজ অথবা ওয়ার হয়। এরপর আসো, হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। হ্যাঁ, এই যে এখানে টু, আমরা এটাকে বলি বড়, বড় টু, আর এটাকে বলি ছোট টু, দুষ্টামি করে বলি। তো ছোট যদি বাক্যের মধ্যে থাকে,
তাহলে আমরা সেই বাক্যটাকে সিম্পল সেন্টেন্স হিসেবে ধরি। আর কম্পাউন্ড সেন্টেন্স আমাদের করতে গেলে আমরা যেটা করি সেটা হলো আমরা প্রথমে বাক্যটাকে কপি করে নিই। এবার আমরা যেটা করব, কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে টু এর জায়গায় লিখতে হবে ভেরি, আর এই যে টু এর জায়গায় দেখতেছো, এই টু এর জায়গায় লিখতে হবে এন্ড। কি লিখতে হবে? এন্ড। তারপরে আম, তোমাকে একটু অর্থ অনুসারে সো শব্দটা ব্যবহার করতে হবে, এন্ড সো। তারপরে সাবজেক্ট ব্যবহার করতে হবে হি। এরপরে তোমাকে কিন্তু কি করতে হবে? নেগেটিভ করতে হবে, কুড নট, কুড নট। আচ্ছা, তাহলে এখানে লক্ষণীয় বিষয় হলো টু এর পরে কিন্তু এত কিছু ছিল না, টু এর পরে তো মূল ভার্ব। হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক, অর্থাৎ সে এতই আহ, তোমার টায়ার্ড, ক্লান্ত ছিল যে সে হাঁটতে পারেনি। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমরা এই টু এর জায়গায় আবার দেখাই, টু এর জায়গায় হবে ভেরি, আর টু এর জায়গায় হবে এন্ড। এরপরে তোমাকে ক্লজ বানাতে হবে, জাস্ট এই ওয়ার্ক শব্দটা দিয়ে একটা ক্লজ বানাতে হবে। তো ক্লজ কি? ক্লজ ক্লজ হলো বাক্যাংশ। একটা বাক্য বানানোর জন্য একটা সাবজেক্ট লাগবে। তো প্রথম বাক্যের সাবজেক্ট যেহেতু হি আছে, তাহলে আমরা লিখবো হি। আর প্রথম বাক্যটা ফার্স্ট টেন্স, তাহলে লিখবো কুড নট। প্রথম বাক্যটা ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে লিখতাম ক্যান নট। তারপরে মূল ভার্ব ওয়াক। তাহলে অর্থটা কি দাঁড়ালো? হি ওয়াজ ভেরি টায়ার্ড, সে খুবই ক্লান্ত ছিল, এন্ড সো এবং তাই, হ্যাঁ, হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারছিল না। এরপর সর্বশেষ বাক্য আহ, লেখা আছে হি সেট, সে বসেছিল, আন্ডার দ্য ট্রি, গাছের নিচে, সে গাছের নিচে বসেছিল, এন্ড এবং। তাহলে দুই বাক্যের মাঝখানে এন্ড আছে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর দ্বিতীয় বাক্যে সাবজেক্ট ব্যবহার করা নাই, তাহলে বুঝতে হবে যে দোনো বাক্যের সাবজেক্ট একই। তো সিম্পল সেন্টেন্স করব এরকম ভাবে যে, আচ্ছা বাক্যটা পুরোটা আবার একটু বলে নিই। হি স্যাট আন্ডার দ্য ট্রি, সে একটা গাছের নিচে বসেছিল, অ্যান্ড ফেল স্লিপ, এবং ঘুমিয়ে পড়লো। তাহলে সিম্পল করবো এভাবে যে গাছের নিচে বসে সে ঘুমিয়ে পড়লো, গাছের নিচে বসে। হ্যাঁ, তাহলে দুইটা বাক্যের সাবজেক্ট যেহেতু একই, তাহলে প্রথম বাক্যে যে ভার্ব সেট, সেটার মূল ভার্বের সাথে আইনজি যোগ করে দেবো, সিটিং। মূল ভার্বটা হলো সিট, SIT TING, সিটিং আন্ডার দ্য ট্রি, কমা, এরপর আমরা সাবজেক্ট ব্যবহার করব হি, তারপরে ভার্ব থেকে বাকি অংশ, ফেল এসলিপ। সিটিং আন্ডার দ্য ট্রি, গাছের নিচে বসে, হি ফেল এসলিপ, সে ঘুমিয়ে পড়লো। এন্ডের জায়গায় কি করছি? কমা ব্যবহার করে দিছি। তো এভাবেই আমাদের আসলে প্র্যাকটিস গুলো করতে হবে। তো তোমরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে তোমাদের খাতায় প্র্যাকটিস গুলো বারবার করবে। বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করলে বোর্ডের কোশ্চেন সম্পর্কে তোমাদের ধারণা আসবে। আর সবচেয়ে বড় কথা হলো তুমি সাহস পাবে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুলো করার। কারণ এতগুলো কোশ্চেন করার পরে তোমার মনে হবে যে না, আমি এতগুলো কোশ্চেন করছি, তাহলে এতগুলো কোশ্চেনের শক্তি আমার ভিতরে আছে, উত্তরগুলো আমি জানি, নিয়মগুলো আমি জানি। হ্যাঁ, এভাবে তুমি পরীক্ষার হলে গেলে কিন্তু ভয় পাবে না। তা আমরা 2017 সালের কোশ্চেন গুলো আজকে শেষ করলাম। আগামীকাল আমরা 2016 সালের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ, আর বেশি বেশি প্র্যাকটিস করবে।